তোমরা যারা জয়েন করছো তারা একটু বাকিদের মেনশন করে দাও, আর আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। তোমরা একটু বাকিদের মেনশন করে দাও আর আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। গত ক্লাসে আমরা বেতিসার স্টার্ট করছিলাম, আজকে আমরা বেতিসারটা আরও ডিপলি পড়বো। তো মেইনলি আমাদের আজকের মেইন ডিসকাশন হচ্ছে বেতিচার নিয়ে। বেতিচারের বিভিন্ন শর্ত জানবো, বেতিচারের ক্লাসিফিকেশন, বেতিচার কীভাবে সৃষ্টি হয় এবং ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষাটা আমরা পড়বো। তো আসি আমরা আস্তে আস্তে একটা করে যাবো। তবে আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। তার আগে আমি বোর্ডে কিছু লিখে নিই। আচ্ছা, আশা করি সব কিছু ক্লিয়ার আছে। একটু সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ক্লিয়ার থাকলে আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে ব্যতিচার শুরু করছিলাম, যে আমাদের ব্যতিচার শুরু করছিলাম। তো ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ব্যতিচারের ক্ষেত্রে যে জিনিসটা হয়,
আমাদের পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার ডোরা সৃষ্টি হয়। জিনিসটা কেমন আমি আস্তে আস্তে বলতেছি, একটু খেয়াল করে দেখো। তো প্রথম কথা হচ্ছে আমাদের ব্যতিচার হতে হলে আমাদের দুইটা উৎস লাগবে। কি লাগবে? দুইটা উৎস। মনে করো এখানে একটা আমাদের সোর্স আছে, এর নাম দিলাম S1 সোর্স। এখানে আরেকটা সোর্স আছে, এর নাম দিলাম S2 সোর্স। এর একটা উৎস, এর একটা উৎস। এই দুইটা উৎস থেকে আলো সৃষ্টি হলো। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা হচ্ছে উৎস, এখান থেকে আলো সৃষ্টি হলো। এখানে একটা আমার পর্দা আছে। পর্দা কেন? কারণ তুমি যে ব্যতিচার ঘটাবা, ব্যতিচারটা কোথায় দেখা যাবে? কোনো একটা পর্দায় ফেলতে হবে, সেখানে দেখা যাবে। তাহলে আমার দেখা যাবে এখান থেকে আলোটা আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখান থেকে যে আলোটা, এই আলোটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো আমাদের এরকম আলোর যদি আমি তরঙ্গমুখ দেখাই, তরঙ্গমুখগুলো কেমন? বৃত্তাকার, এরকম বৃত্তাকারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার এখান থেকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এর মানে দেখো এখান থেকেও আলোটা বের হচ্ছে, এখান থেকেও আলোটা বের হচ্ছে। দুইটা কি একটা আরেকটার মতো উপরিপাতিত হচ্ছে না? হচ্ছে। উপরিপাতিত হয়ে কিছু কিছু পজিশনে দেখা যাবে আমার এরকম একটা আমাদের অবস্থার সৃষ্টি হবে। কোথায় কেমন সৃষ্টি হবে সেটা আমরা একটু পরে দেখতেছি। আগে আমরা বলি এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। কোথাও এরকম অন্ধকার, কোথাও আমাদের অন্ধকার ডোরা সৃষ্টি হবে, কোথাও অন্ধকার, আবার কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, এরকম। আর এটাকে আমরা বলতেছি উজ্জ্বল। তাহলে একটু খেয়াল করো, আমাদের দুইটা উৎস থেকে আলো সৃষ্টি হলো। আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ। এই তরঙ্গদ্বয় কাছাকাছি উৎপন্ন হলো। এই দুইটা উৎপন্ন হয়ে একটা আরেকটার উপরে উপরিপাতিত হলো। উপরিপাতিত হয়ে এক এক পজিশনে আমার এক এক রকম অবস্থার সৃষ্টি হয়। যেসব জায়গায় তারা সমদশায় মিলিত হয়, এখানে দেখো যেখানে আমাদের তারা সমদশায় মিলিত হয়, সমদশা, সেখানে আমাদের আলোর উজ্জ্বলতা অনেক বেড়ে যায়, সেখানে আমাদের উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। আর যেখানে আমাদের বিপরীত দশায় মিলিত হয়, বিপরীত দশায় মিলিত হয়, সেখানে উজ্জ্বলতা কমে যায়, সেখানে আমাদের অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। এই যে আমাদের কোনো একটা দুইটা উৎস, এই দুইটা উৎস, আবারও বলতেছি দুইটা উৎস, এই দুইটা উৎস অ্যাট এ টাইম এক জায়গায় থেকে তারা পরস্পর উপরিপাতিত হয়ে এই ধরনের আমাদের উজ্জ্বল অন্ধকার, এই যে আমাদের ডোরা সৃষ্টি করবে। এই যে ক্রমাগত উজ্জ্বল অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, এটাকে আমরা বলি হচ্ছে ডোরা। কি বলি? ডোরা। উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা। তোমরা অনেক সময় বলো না, এই যে আমাদের অনেকে ডোরা কাটা শার্ট পরে, এর মানে এরকম এরকম আমাদের ডোরা কাটা থাকে। এই যে তারপর হচ্ছে যেমন জ্যাব্রার মধ্যে আমাদের ডোরা কাটা আছে। তাহলে আমাদের ডোরা কাটা যে থাকে, এটাকে আমরা বলি ডোরা কাটা। তো আমাদের উজ্জ্বল এবং অন্ধকার ডোরা থাকে। এই উজ্জ্বল এবং অন্ধকার ডোরা, এটাকে আমরা বলি ব্যতিচার জালর। এখানে এই প্রসেসটাকে আমরা বলি ব্যতিচার। আর এটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার জালর বা পট্টি। ব্যতিচার জালর বা পট্টি বলা হয়, পট্টি বলা হয় বাংলায়। ব্যতিচার জালর বা পট্টি বলা হয়, এটাকে আমরা ব্যতিচার জালর বা পট্টি বলি। সেটা হচ্ছে কি? এটা। এখন একটু ভালো করে খেয়াল করো, আমার মেইন কথা হচ্ছে ব্যতিচার সৃষ্টি হবে কোত্থেকে? বা দুইটা উৎস যখন কাছাকাছি থেকে উপরিপাতিত হবে, তখন এরকম উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হয়, তাকে আমরা বলি ব্যতিচার। এখন এই উজ্জ্বল অন্ধকার ডোরা যেখানে সৃষ্টি হয়, এখানে দুই ধরনের ডোরা সৃষ্টি হয়, হয় উজ্জ্বল না হয় অন্ধকার। উজ্জ্বল ডোরা যেখানে সৃষ্টি হয় তাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার, আর অন্ধকার যেখানে সৃষ্টি হয় তাকে বলি ধ্বংসাত্মক ব্যতিচার। এখানে তারা সমদশায় মিলিত হয়, এখানে বিপরীত দশায় মিলিত হয়। তাহলে আমরা এখান থেকে গত ক্লাসে দেখছিলাম ব্যতিচার দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক। একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এই যে আমাদের ক্রমাগত গঠনমূলক, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। আজকে আমাদের কাজ হচ্ছে কোথায় গঠনমূলক, কোথায় ধ্বংসাত্মক, এটা আমাকে সিলেক্ট করা, কোন জায়গায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি দুইটা উৎসকে কাছাকাছি আনলে এরকম ব্যতিচার সৃষ্টি হবে? অবশ্যই না। আমাদের দুইটা উৎসকে খালি কাছাকাছি আনলে আমাদের ব্যতিচার সৃষ্টি হবে না। এই ব্যতিচার সৃষ্টি হওয়ার কিছু শর্ত আছে। তো আসো আমরা শর্তগুলো জেনে নিই। 1 নম্বর শর্ত, এখানে আলোক উৎস দুইটা থাকতে হবে, আর দুইটাকে আমার সুসংগত হইতে হবে। এর মানে যদি আলোক উৎস সুসংগত না হয় তাহলে হবে না। সুসংগত কী জিনিস গত ক্লাসে বলা হয়ে গেছে। তাহলে প্রথম কথা, দুইটি সুসংগত উৎস থেকেই ব্যতিচার সৃষ্টি হয়। এরপর উৎসদ্বয় ক্ষুদ্র এবং সূক্ষ্ম হইতে হবে। এই উৎস দুটো অত্যন্ত ক্ষুদ্র উৎস হইতে হবে এবং সূক্ষ্ম, যে আমাদের একেবারে আমাদের একটা
সানলাইটের মতো ব্লাস্ট হয়ে গেল এরকম না, সূক্ষ্ম উৎস হইতে হবে। এই যে আমরা উৎস, এই উৎস তৈরি করার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে চিট। এই চিট সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। চিট জিনিসটা কি? চিট মানে হচ্ছে একটা ফুটা বা ছিদ্র, তবে ছিদ্রটা এমন তার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নগণ্য। তাহলে কি বললাম? দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নগণ্য। তাহলে আমি লিখে দিচ্ছি দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ নগণ্য। যদি কখনো দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ নগণ্য হয় তখন আমি তাকে বলি চির। এই চির আমরা কি কাজে ব্যবহার করি? মনে করো আমার হাতে একটা লাইট আছে, এই লাইট থেকে আমি আরেকটা উৎস তৈরি করতে যাচ্ছি, তো আমি কি করব? এখানে মনে করো এরকম একটা চিকন ছিদ্র করলাম, এদিক থেকে লাইট মারলাম, ওই চিকন ছিদ্রটা থেকে আমার মনে হবে সেখান থেকে একটা আলো বের হচ্ছে। মানে প্রত্যেকটা চির একটা কি হবে? সে আলোক উৎসের নিয়ে কাজ করে। কিসের নিয়ে কাজ করে? আলোক উৎসের ন্যায় কাজ করে। তাহলে আমি আবারও বলতেছি, আমার এই ব্যতিচারের জন্য উৎস লাগবে। উৎস যদি আমি নিজে দিতে না পারি, উৎস সৃষ্টি করতে পারি। উৎস সৃষ্টি করার জন্য কি লাগে? চির লাগে। চির কাকে বলবো? এমন একটা ছিদ্র যেই ছিদ্রের দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নেগলিজিবল, মানে একেবারে চিকন ফাটল বলি না, চিকন ফাটলের তুলনায় দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটাকে নেগলিজিবল ধরা যায়। এই চিট কি করে? যদি আমার চিরে কোনো আলো পড়ে, এই চিট নিজে একটা আলোক উৎসের মতো কাজ করে। এই যেমন মনে করো আমি এই দিক থেকে লাইট মারলাম, যেমন অনেক সময় এরকম হয় না, আমার কাছে সোর্স আছে একটা, আমি বানাতে চাচ্ছি দুইটা, তখন আমি কি করব? মনে করো আমার কাছে একটা সোর্স আছে এখান থেকে আমি দুইটা বানাতে চাচ্ছি। কীভাবে বানাবো? এই যে দেখো, এখানে একটা সির দিয়ে দিলাম, এখানে একটা সির দিয়ে দিলাম, আলো কয়টা? একটা। এই আলোটা এখানে যাইয়া যখন এই ছিদ্রের মধ্যে দিয়ে যাবে, মনে হবে এখান থেকে আলো বের হচ্ছে, এখান থেকে গেলে মনে হবে এখান থেকে আলো বের হচ্ছে। তাহলে দেখো উৎস আমার একটা, বানাই ফেললাম দুইটা। এটা আমরা একটু পরে করব। এই যে আমাদের উৎস সৃষ্টি করা নতুন, তার জন্য যাকে আমি ব্যবহার করি তাকে বলি চির। তাকে আমরা বলি কি? চির, বা ইংলিশে বলা হয় স্প্লিট। এবং এটা একটা আলোক উৎসের নিয়ে কাজ করে। এবার হচ্ছে তুমি যে দুইটা উৎসকে রাখলা, এই উৎসদ্বয় কী হইতে হবে? উৎসগুলো ক্ষুদ্র এবং সূক্ষ্ম হইতে হবে। উৎসদ্বয় খুব নিকটে রাখতে হবে। একটা টেকনাফ রাখলা আর একটা তেঁতুলিয়া রাখলা হবে না, তোমাকে উৎস দুটোকে খুবই কাছাকাছি ঘনিষ্ঠভাবে রাখতে হবে। এরপর উৎসদ্বয় পরস্পরের খুব নিকটে হইতে হবে। তো বললাম তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। মানে যে দুইটা তুমি সৃষ্টি করলে তাদের বিস্তার এক্স্যাক্টলি সেম হইতে হবে। 100% সেম না হলেও এমন হইতে হবে প্রায় সেম ধরা যায় এরকম। মোটামুটি মেইন কথা হচ্ছে বিস্তার সমান হইতে হবে। এই শর্তগুলা মেনটেন করলে, অর্থাৎ তুমি দুইটা উৎস নিলা, এই দুইটা উৎস সুসংগত, তারা অত্যন্ত সূক্ষ্ম, তাদেরকে একেবারে কাছাকাছি রাখলাম, তাদের বিস্তার সমান। এখন তাদেরকে যদি আমি একসাথে সেখান থেকে সৃষ্টি করি, একটা পর্দায় ফেলি, পর্দায় আমার কিছু ব্যতিচার আমাদের ব্যতিচার জালর দেখা যাবে। এই জালর বা পট্টিতে অন্ধকার এবং উজ্জ্বল ডোরা ক্রমাগত দেখা যাবে। এটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার। এই শর্তগুলো মেনটেন না করলে ব্যতিচার সৃষ্টি হবে না। যেমন অনেক সময় এই প্রশ্নটা পরীক্ষা করা হয়, আমি ঘরের মধ্যে দুইটা মোমবাতি জ্বালাই দিলে কেন ব্যতিচার সৃষ্টি হয় না? কারণ ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য শুধুমাত্র উৎস থাকলে হবে না, উৎসের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হয়। তুমি বাসায় দুইটা মোমবাতি পাশাপাশি জ্বালাই দিলা, এই দুইটা মোমবাতি আমাদের এই শর্তগুলো মেনটেন করে না। এই শর্তগুলো মেনটেন করে না বিধায় এখান থেকে ব্যতিচার সৃষ্টি হয় না। বাট মোমবাতিগুলো যদি এই শর্তগুলো মেনটেন করে সৃষ্টি হতো, তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা কী করতে পারতাম? সেখান থেকে ব্যতিচার পাইতাম, যে আমরা মোমবাতি জ্বালাইলে ব্যতিচার পাইতাম। সেটা পাই না, কারণ আমাদের গত ক্লাসে বলছিলাম আমাদের এখানে মেইন শর্ত হচ্ছে সুসংগত উৎস হইতে হবে। আর প্রকৃতিতে যে কোনো দুইটা উৎস নর্মালি সুসংগত হয় না, আমাকে সুসংগত বানাই নিতে হয়। তাই বানাই নিতে হয়, একটা আলোকে আমি দুইটা ভাগে ভাগ করে সুসংগত বানাই। এই ভাগ করার জন্য যার হেল্প নিব সেটা হচ্ছে চির বা স্লিট বলে। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? যে সকল জায়গায় উজ্জ্বল তাদেরকে বলি গঠনমূলক, যেখানে আমাদের অনুজ্জ্বল তাকে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। বলো আমার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? মানে হচ্ছে আমরা গত ক্লাসের জিনিসগুলো একটু ব্যাখ্যা করলাম, তবে ব্যতিচারের শর্তটা হচ্ছে মেইন। আর তোমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলো মুখস্থ করে ফেলবা। অনুধাবনমূলকের জন্য মোস্ট ফেমাস প্রশ্ন, ব্যতিচার সৃষ্টির শর্তাবলী লিখো। এই ব্যতিচার সৃষ্টির শর্তগুলো তোমাকে লিখতে হবে অনুধাবনমূলক কোয়েশ্চেনে। হ্যাঁ, তো আমাকে বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা?
না, জাস্ট আমরা ব্যতিচারের জিনিসটা কি অলরেডি জেনে গেলাম। তাহলে আমি আবারও বারবার বলতেছি বা একবার সংক্ষিপ্ত হিসাব, দুইটি আমাদের ভালো করে খেয়াল করো, দুইটি উৎস যদি সুসঙ্গত হয়, সুসঙ্গত কি গত ক্লাসে বলছি, তাদেরকে যদি কাছাকাছি স্থাপন করা হয় এবং এদের বিস্তার যদি প্রায় সমান বা প্রায় সমান হয় এবং এরা যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তখন এই দুইটাকে কাছাকাছি রাখলে তাদের পারস্পরিক উপরিপাতনের ফলে একটা ব্যতিচার জালর বা পট্টি সৃষ্টি হয়, যেখানে ক্রমাগত উজ্জ্বল ও অন্ধকার ডোরা দেখা যায়। এটাকে আমরা বলি ব্যতিচার। এই ব্যতিচারের ক্ষেত্রে কয় ধরনের ডোরা দেখা যায়? দুই ধরনের, একটা হচ্ছে অন্ধকার ডোরা আর একটা হচ্ছে উজ্জ্বল ডোরা। অন্ধকার কেন সৃষ্টি হয়? তারা যদি পরস্পর, এটা দুইটা তরঙ্গ যদি বিপরীত দশায় উল্টাভাবে মিশ্রিত হয়, তখন দেখা যায় যেহেতু তাদের বিস্তার সেম হওয়ার কারণে বিপরীত দশায় মিলিত হলে বিস্তারে বিয়োগ হয়, বিয়োগ হলে আনসার শূন্য, সেখানে আমার তীব্রতা শূন্য হয়ে যায়। কারণ আমরা জানি কোন একটা তরঙ্গের বিস্তার তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা জানো তো, ফার্স্ট ইয়ারের তরঙ্গ অধ্যায়ের মধ্যে পড়ছিলা I=2 π² f² a² ρ b বর্গের সমানুপাতিক তীব্রতার। সো আমাদের বিস্তারের বর্গের সমানুপাতিক, আর আমাদের তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আমার যেখানে বিস্তার 0 সেখানে তীব্রতা 0, যেখানে বিস্তার আমাদের বেশি সেখানে তীব্রতা বেশি, আর সমদশা হলে বিস্তার দ্বিগুণ হয়ে যায়, যার কারণে তীব্রতা 4 গুণ হয়ে যায়, কারণ তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো। আর আমরা চিত্রটা তো আমরা এখন আঁকি নেই, চিত্র আমরা জাস্ট এখানে বলার জন্য বলছি, এটা আমরা সুন্দর করে এখন ব্যাখ্যা করে পড়াবো। আগে বলে এই কথাগুলো ক্লিয়ার কিনা, এই কথাগুলো ক্লিয়ার কিনা? ওকে, এবার আমার প্রশ্ন, ভাইয়া কখন আমাদের সমদশা কখন বিপরীত দশা? খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটাতে আমাদের অনেক কনফিউজড হয়ে যায়, কারণ বইতে এগুলো লেখা থাকে না। আমরা একটু বলি, সুন্দর করে বলি, দেখো ভালো করে খেয়াল করবো। ওকে, ভালো করে খেয়াল করবো, ভালো করে খেয়াল করবো। ভাইয়া দেখো, আমি দুইটা আঁকবো, আমার যে দুইটা, একটা হচ্ছে লাল কালারের আর একটা হচ্ছে কালো কালারের, মনে রাখবো। একটা লাল কালারের আর একটা কালো কালারের মিলিত হলো, একটা লাল আর একটা কালো মিলিত হলো। দেখো কিভাবে মিলিত হচ্ছে। এক নাম্বার, আমার দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা এভাবে মিলিত হলো, এটাও এভাবে মিলিত হলো। তাহলে দেখতেই পাচ্ছ দুইজন আমাদের কি, আমাদের একই। এবার দেখো, এটা আমার এভাবে মিলিত হলো, এটা আমার এভাবে মিলিত হলো। এবার দেখো, এটা আমার এভাবে মিলিত হলো, এটাও আমার এভাবে মিলিত হলো। এই কথাটার মানে কি? দেখো, এটাকে আমরা বলি কোনো একটা তরঙ্গ যখন এরকমভাবে যখন কোনো তরঙ্গ আঁকি, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ ফাঁদ। তাহলে একটু খেয়াল করে দেখি, এখানে যদি আমি চিন্তা করি এটার বিস্তার কত, ভাইয়া লব্ধি তরঙ্গের বিস্তার কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। যে ভাইয়া এই বিস্তার যদি এ হয়, লব্ধি তরঙ্গ যেটা সেটা তো এরকম লম্বা হবে, এই লব্ধি তরঙ্গের বিস্তারটা হয়ে যাবে এ সমান টোয়াইস এ। ভাই এটা যদি আমাদের ছোটো হাতের এ হয়, দুইটারই টোয়াইস এ, দুইটারই ছোটো হাতের এ, কারণ আমরা বলছিলাম বিস্তার সমান হইতে হবে, দুইটা মিলে এটা অনেক বড় হয়ে যাবে, তখন বিস্তারটা হয়ে যাবে টোয়াইস এ। আর এখানে এটাও এ, দুইটা মিলে লব্ধি বিস্তারটা শূন্য হয়ে যাবে। তাহলে আমার একটু খেয়াল করে দেখো, দুইটা তরঙ্গ উপরিপাতন হলো, তারা দুইজনই তরঙ্গ শীর্ষ, এরা দুজনই তরঙ্গপাত। তাহলে আমরা একটা কথা বলতে পারতেছি, যখনই দুইটা তরঙ্গ শীর্ষ, ভাই এটা তরঙ্গ শীর্ষ মানে উপরে, তরঙ্গ শীর্ষ মানে উপরে, শীর্ষ প্লাস শীর্ষ দুইটাই উপরের দিকে, দুইটাই একই দিকে, আলটিমেটলি আমার এখানে কি হচ্ছে, দুইটার বিস্তারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেন? কারণ দুইটা একই দিকে,
দুইটা সমান বিস্তার, এ প্লাস এ সমান টোয়াইজ এ। আর এখানেও সেম। তাহলে আমরা একটা কথা বলতে পারতেছি ভাইয়া, তরঙ্গ শীর্ষ প্লাস তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ প্লাস তরঙ্গ শীর্ষ, অথবা তরঙ্গপাদ প্লাস তরঙ্গপাদ যদি মিলিত হয়, এর মানে আমরা বলতে পারবো সেখানে আমার যে বিস্তার, সেই বিস্তারটা আমার বিস্তারটা কয়গুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। এবং এটাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক ব্যতিচার। কোন মূলক বলি? গঠনমূলক ব্যতিচার। এবং এখানে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়? উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। আর যদি একটা তরঙ্গ শীর্ষের সাথে একটা তরঙ্গপাত মিলিত হয়, কি মিলিত হয়? তরঙ্গ শীর্ষ প্লাস তরঙ্গপাত, তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ প্লাস তরঙ্গপাত মিলিত হইলো মানে কি? এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গপাত। দূরে যখন মিলিত হইলো, আমাদের এই দুজনের মিলে লব্ধি তরঙ্গের যে বিস্তার, সেই লব্ধি তরঙ্গের বিস্তার হয়ে যায় হচ্ছে এ ইকুয়ালস টু এ। লব্ধি তরঙ্গের বিস্তার হয়ে যায়, সরি, এ ইকুয়ালস টু 0 হয়ে যায়। এর মানে এখানে কোন ধরনের ব্যতিচার? এখানে হচ্ছে দংশাত্মক ব্যতিচার। এবং এখানে কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়? অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। কোন ধরনের বিন্দু? অন্ধকার বিন্দু। তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথা হচ্ছে ব্যতিচার যখন আমরা পড়বো, ব্যতিচার আমাকে মাথায় রাখতে হবে তারা আমার কি করে? ক্রমাগত উজ্জ্বল আর অনুজ্জ্বল সৃষ্টি করে। কেন উজ্জ্বল এবং অনুজ্জ্বল? ভাই সিম্পল কথা হচ্ছে, তারা যদি সমদশায় মিলিত হয়, সমদশা মানে কি? একই দিকে। তাহলে একই দিকে হলে দুইটাই যদি তরঙ্গ শীর্ষ হয়, তখন আমার একই দিকে। দুইটা তরঙ্গপাত, তাও একই দিকে। দেখো, এটা এদিকে, এটাও এদিকে, একই দিকে। এটা এদিকে, এটাও এদিকে, একই দিকে। এটা এদিকে, এটা এদিকে, বিপরীত দিকে। এর মানে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ একই দিকে, তরঙ্গপাত, তরঙ্গপাত একই দিকে, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত বিপরীত দিকে। তখন থেকে আমাদের অনুজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। তাহলে এটাও উজ্জ্বল বিন্দু, এটাও উজ্জ্বল বিন্দু, এটা অনুজ্জ্বল বিন্দু। তাহলে আমার উজ্জ্বল বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, তরঙ্গপাত মিলিত হইতে হবে, যে কোনো একটা হলে হবে। এবং এক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার মূল বিস্তারের দ্বিগুণ হবে, কারণ বিস্তার সমান বা প্রায় সমান, আমরা সমান ধরে নিব। আর এক্ষেত্রে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। আর যেখানে আমাদের তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত মিলিত হবে, সেখানে বিস্তারের মান 0 হয়ে যাবে এবং সেখানে দংশাত্মক বা অন্ধকার অন্ধকার সৃষ্টি হবে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলো? ইমান সাহেদ, উজ্জ্বলকে যেভাবে প্রকাশ করছেন অন্ধকারকে একইভাবে প্রকাশ করছেন। কোথায় তুমি দেখলে আমি উজ্জ্বল আর অন্ধকারকে একইভাবে প্রকাশ করলাম? একটা উজ্জ্বল, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, মাঝখানে ফাঁকা যেটা, ওইটা হচ্ছে উজ্জ্বল ধরতেছি আমি, কিছু আগে নেই। একটুকু বুঝছি কিনা? ওকে, এবার আসো তাহলে আমাদের তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত বোঝা শেষ, বা আমাদের কিভাবে মিলিত হবে সেটা বোঝা শেষ। এবার আসো আমরা এখন ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা পড়ব, যে আমাদের যে আলোর ব্যতিচার, এই আলোর ব্যতিচারটা যে আমাদের কিভাবে করতে পারি। সত্যি কথা বলতে আমরা যে এতক্ষণ পর্যন্ত বললাম আলোর ব্যতিচারের শর্ত, এই শর্তগুলো মেনটেন করে প্রকৃতিতে দুইটা উৎস পাওয়া সম্ভব না। আমি এরকম বলতে পারবো না আমার কাছে এই একটা উৎস আছে, এই আরেকটা উৎস আছে, এই দুইটা উৎস আমি একসাথে করলে আলোর ব্যতিচার সৃষ্টি হবে, এটা বলা যায় না। বলা যায় না কেন? কারণ প্রকৃতির দুইটা উৎস নিলে 100% কখনো এটার সাথে অ্যাকুরেট হবে না, তখন তুমি পারফেক্টলি আলোর ব্যতিচার পাবা না। তাহলে আলোর ব্যতিচার তৈরি করতে হয় কীভাবে? কৃত্রিমভাবে। এই কৃত্রিমভাবে তৈরি করতে হলে কী লাগবে? আমরা যেহেতু দেখতেছি দুইটা আলো যদি আমি নিই, এই দুইটা আলোর মধ্যে এই ধরনের দুইটা আলোর মধ্যে বৈশিষ্ট্যগত ত্রুটি আছে। বাট আমি যদি চিন্তা করি আমার কাছে আলো আছে একটা,
সেই আলোটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি, আলো তো একইটা, সেটাকে যদি দুই ভাগে ভাগ করি সকল ক্যারেক্টারিস্টিক্স সেম না? এক্স্যাক্টলি এই থিংকটা করছে, এই চিন্তা ভাবনা করছে বিজ্ঞানী ইয়ং। ওই জন্য আমরা বলি ইয়ং কি করছে, উনি চিড ইউজ করছে, একটা আলোর মধ্যে দুইটা চিড ইউজ করে দুইটা আলো বানাই ফেলছে। যখন একটা থেকে যখন দুইটা বানাই ফেললাম, কয়টা চিড ইউজ করছি? দুইটা চিড। ওই কারণে ইয়ংয়ের এই পরীক্ষার নাম হচ্ছে দ্বিচিট পরীক্ষা, মানে দুইটা চিট দিয়ে যে পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে উনি আলোর ব্যতিচার কীভাবে সৃষ্টি করা যায় এবং তার বৈশিষ্ট্য উনি ব্যাখ্যা করছে। আসো আমরা ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা পড়ি, দেন আলোর ব্যতিচারের আমরা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব। আসো এখন আমরা পড়ব হচ্ছে ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। এখন আমরা পড়ব হচ্ছে ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। এখন ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা যদি আমরা পড়তে যাই, এক্ষেত্রে আবার একটা কথা আছে, সেই কথাটা কি খেয়াল করো। দেখো আমাদের যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যদি বলি ভাইয়া আমাদের মনে করেন পুকুরে আমি ডিল ছুড়লাম, পুকুরে ডিল ছুড়লে আমার কি হয় ভাইয়া, আমাদের এখান থেকে চারদিকে তরঙ্গগুলো এরকম ঢেউয়ের মতো করে চলে যায়। এই যে দেখো এটা কিন্তু একদিকে যায় না, চারদিকে যায়, চারদিকে যায়। এই চারদিকে যে যায়, যেখানে উঠে যায় এগুলো হচ্ছে তরঙ্গ শীর্ষ, যেখানে নেমে যায় এগুলো হচ্ছে তরঙ্গ পাত। তুমি কিন্তু পুকুরে এগুলো দেখো, আলোর ক্ষেত্রে তো আমরা আর ভালোভাবে বুঝতে পারি না, পুকুরে তুমি সরাসরি দেখো, পুকুরে পানির মধ্যে এরকম উজ্জ্বল অন্ধকার। এই যে এই ধরনের পজিশন, এগুলোকে দিয়ে একটা বৃত্ত আঁকলে এটা হচ্ছে আমাদের কি একটা তরঙ্গমুখ। এটাকে দিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, এটা আরেকটা তরঙ্গমুখ। কেন বৃত্ত? কারণ আমরা জানি পুকুরের পানিতে ডিল ছুটলে তার তরঙ্গমুখটা বৃত্তাকার হয়। এখানে যদি আমি এটা তরঙ্গমুখ আঁকি সেটাও বৃত্তাকার, এখানে একটা তরঙ্গমুখ আঁকলে সেটাও বৃত্তাকার, এখানে একটা তরঙ্গমুখ আঁকলে সেটাও বৃত্তাকার, এখানে একটা তরঙ্গমুখ আঁকবো সেটাও বৃত্তাকার, এখানে একটা তরঙ্গমুখ আঁকবো সেটাও বৃত্তাকার। তাহলে আমি এক্স্যাক্টলি সেম পাবো, বুঝছো? এক্স্যাক্টলি সেম পাবো। কিন্তু কথা হচ্ছে আমি কেমনে বুঝবো এটা কি তরঙ্গ শীর্ষ নাকি তরঙ্গপাত? এখন একটু পরে আমরা ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা যখন করব, সেখানে দেখো আমি তো একটা কথা বলছি ভাই, এখানে কি আমার উজ্জ্বল সৃষ্টি হবে না অন্ধকার সৃষ্টি হবে? কেমনে বুঝবো? সমদশা হলে উজ্জ্বল, বিপরীত দশা হলে আমাদের অনুজ্জ্বল। এখন সমদশা বিপরীত দশা কেমনে বুঝি? তরঙ্গ শীর্ষ সমদশা, তরঙ্গপাত সমদশা, তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত বিপরীত দশা। এই যে কেমনে বুঝবো কোনটা তরঙ্গ শীর্ষ কোনটা তরঙ্গপাত? ওই কারণে একটা জিনিস দেখো, আমরা যখন আঁকবো ভাই এটা কি তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গপাত, এই তরঙ্গপাতগুলোকে এরকম ডটেড লাইন দ্বারা আঁকবো। এই যে দেখো, তাহলে এখন বোঝা যাচ্ছে না ভাই এটাও তরঙ্গমুখ এটাও তরঙ্গমুখ? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষের জন্য তরঙ্গমুখ, তরঙ্গপাদের জন্য, তরঙ্গ শীর্ষের জন্য তরঙ্গপাদের জন্য, তরঙ্গ শীর্ষের জন্য তরঙ্গপাদের জন্য। তরঙ্গ শীর্ষের জন্য তরঙ্গপাতের জন্য। তাহলে একটু খেয়াল করি, এবার আমি বুঝে গেলাম ভাই এরকম স্ট্রেট লাইন যদি থাকে দ্যাট মিনস এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আমার বুঝার সুবিধার্থে আমরা চিত্রটা এভাবে আঁকবো। এই চিত্রটা তোমাদের বইতে পারফেক্টলি দেওয়া নাই। কেউ যদি পারফেক্ট চিত্র বুঝতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অক্ষরপত্র প্রকাশনের যে বইটা আছে ওই বইতে খুব সুন্দর একটা গর্জিয়াস চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা দেখিও সেটা আমার মতো হবে। আর যেখানে ডটেড, আমরা ডটেড দ্বারা বুঝতেছি সেটা হচ্ছে কি তরঙ্গপাত, তরঙ্গপাত। আর এরকম স্ট্রেট লাইন দ্বারা দেখো, এটা দ্বারা আমরা বুঝতেছি তরঙ্গ শীর্ষ, আর এটা দ্বারা আমরা বুঝতেছি হচ্ছে তরঙ্গপাত। এবার তুমি দেখো, তাহলে তোমরা একটু আমাকে বলবা এরকম তো এটা তো একটা উৎস, আমি যদি দ্বিচিট পরীক্ষা করি সেখানে কয়টা উৎস থাকবে? দুইটা উৎস থেকে দুইটা আলো আসবে, তাই না? হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এই আলো মিলিত হলো, এই বিন্দুতে কোন ধরনের সৃষ্টি হবে বলো? এ দিয়ে তুমি বলবা আমার একটা আলো এটা, একটা আলো এটা, দুইটা এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে কি আমাদের গঠনমূলক সৃষ্টি হবে নাকি ধ্বংসাত্মক সৃষ্টি হবে? এ দিয়ে আনসার দিবা, বি দিয়ে আনসার দিবা। এটা ডটেড লাইন, এটা ক্লিয়ার লাইন। তুমি আমাকে বলে দিবা এই বি বিন্দুতে আমাদের গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার। এরপর আমাদের এটা হচ্ছে ডটেড লাইন, এটাও ডটেড লাইন।
তুমি এখন আমাকে আনসার দিবা এই বিন্দুতে, এটাকে সি বিন্দু দিলাম, সি বিন্দুতে এটা কি গঠনমূলক নাকি দংশাত্মক, তুমি আমাকে আনসার দিবা, এ বি সি দিয়ে আনসার দাও। আমি আবারও বলতেছি, স্ট্রেট আমাদের এরকম ডাইরেক্ট কড়া লাইন মানে হচ্ছে গঠনমূলক, আর ডটেড লাইন মানে হচ্ছে সরি এরকম লাইন মানে হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা মানে হচ্ছে তরঙ্গ পাদ। এখন আমাকে বলা হলো আমি যখন দ্বিচিট করব, ব্যতিচার করবো, ব্যতিচারে তো দুটো উপরিপাতিত হবে। উপরিপাতনের ক্ষেত্রে শীর্ষে আমাদের এটার সাথে এটা মিলতে পারে, এটার সাথে এটা মিলতে পারে, এটার সাথে এটা মিলতে পারে। কোনটাকে তুমি তরঙ্গ শীর্ষ বলবা, কোনটাকে তুমি গঠনমূলক বলবা, কোনটাকে তুমি দংশাত্মক বলবা, আমাকে একটু কমেন্টে বলো। কোনটাকে আমরা গঠনমূলক বলবো, কোনটাকে আমি দংশাত্মক বলবো। কোনটাকে গঠনমূলক বলবো, কোনটাকে দংশাত্মক বলবো, এ বি সি দিয়ে আনসার দিবা, এ বি সি দিয়ে আনসার দিবা। কোনটা গঠনমূলক হবে, কোনটা ধ্বংসাত্মক হবে? সাকিব, এ গঠন, বি ধ্বংসাত্মক, সি গঠন। ইকরাম, এ গঠন, বি ধ্বংসাত্মক, সি গঠন। অর্পা, এ গঠন, বি ধ্বংসাত্মক, সি গঠন। হ্যাঁ, সবারই ঠিক। তাহলে দেখো, এখন এই চিত্রটা আমরা অনেকে বুঝি না। একটু পরে আমি ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষার যে চিত্রটা আঁকবো, এই চিত্রটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা বুঝে না। হ্যাঁ, কেন বুঝে না? কারণ তোমাদের জেনারেল বইগুলোতে খুব সুন্দর করে দেওয়া নাই। এটার জন্য আমি বেস্ট চিত্র পাইছি এই যে অক্ষরপত্র প্রকাশনীর বইতে, খুব সুন্দর করে চিত্রটা দিয়েছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, তাহলে সিম্পলি আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা চিত্র আঁকার সময় যে এগুলো আঁকি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, আমরা তরঙ্গ মুখ আঁকি। এই তরঙ্গ মুখ আঁকার ক্ষেত্রে একটা টেকনিক ইউজ করি আমরা, কোনটা তরঙ্গ শীর্ষ কোনটা তরঙ্গ পাদ বোঝানোর জন্য গাঢ় লাইনটাকে তরঙ্গ শীর্ষ হিসেবে চিন্তা করতেছি, ডটেড লাইনটাকে তরঙ্গ পাদ। এবার তোমরা মিক্স হও, আমার কোনো সমস্যা নাই। তারা এমনভাবে মিশ্রিত হবে যদি এরকম মিশ্রিত হয়, তাহলে আমার এটা হচ্ছে গঠনমূলক। কেন? এটা মানে তরঙ্গ শীর্ষ, এটা মানে তরঙ্গ শীর্ষ, দুইটা তরঙ্গের তরঙ্গ শীর্ষ একসাথে মিলিত হয়েছে, মানে এখানে আমার গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। একটার তরঙ্গ শীর্ষ আর একটার তরঙ্গ পাদ, এর মানে এখানে আমাদের দংশাত্মক সৃষ্টি হবে। একটার তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ আর একটা তরঙ্গ পাদ, এর মানে সমদশা, তাহলে এখানে গঠনমূলক সৃষ্টি হবে। এই কথাগুলো কোনো বইতে লিখে পাবা না, বাট তোমাকে এই কথাগুলো না জানলে তুমি কনসেপ্টটা প্রপারলি পারফেক্টলি বুঝবা না। এবং চিত্র হইতে হবে আমার মতো, এই জিনিসগুলো আমরা খাতায় এঁকে দেখাইতে পারলে সবচেয়ে বেটার, যে দেখতে সুন্দর করে দেখানো যায়। বাট আমাদের বোর্ডে তো ওইভাবে কম্পাস দিয়ে করা পসিবল না। গতদিন আমি কম্পাস দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু আসলে ওই বড় কম্পাস না হলে আসলে এক্স্যাক্টলি করা যায় না। কারণ ফিক্সড কম্পাস হলে তো আমি এতগুলো বৃত্ত আঁকতে পারবো না। অনেকগুলো বৃত্ত আঁকার জন্য অনেকগুলো বড় ছোটো করা লাগে। তো এর থেকে হাতে আঁকাটা বেটার। আগে বলো আমার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এবার আমরা সামনের দিকে যাই, ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। বিজ্ঞানী ইয়ং কি করছে তার আগে আমি একটা কথা বলে রাখি। আমি যখন এখান থেকে মনে করো একটা আলো মারলাম, আমরা জানি কোনো একটা উৎস থেকে আলো সৃষ্টি হলে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আমি তো এদিক থেকে একটা টর্চ মারলাম, সেটা তো আমার সামনের দিকে দেখবো, পিছন দিকে তো আমার দেখার দরকার নাই না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের চিত্রগুলো হবে এরকম। যে আমরা শুধু এক পাশ দেখাবো, কারণ এই পাশে তারা মিলিত হবে, এই পাশে তারা মিলিত হবে, আমরা সেটা দেখাবো। আমরা আর অন্য কোনো কিছু দেখাবো না। এভাবে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আসো আমরা দেখাবো হচ্ছে উৎস থেকে একদিকে যাচ্ছে, একদিকে যাওয়ার সময় তারা এরকম একটা আছে না, এরকম আরও একটা আছে, তারা মিলিত হয়ে কি সৃষ্টি করছে, আমাদের ব্যতিচার সৃষ্টি করছে। তো আমরা একটু দেখি যে কীভাবে করছে। আমি চিত্রটা আঁকি, আমি যথাসম্ভব চেষ্টা করব চিত্রটা পারফেক্টলি আঁকার। ফ্রি হ্যান্ডে কখনো পারফেক্টলি আঁকা সম্ভব না, তোমরাও জানো। তাও আমি চেষ্টা করব যত স্মুথলি আঁকা যায় আর কি। তো আসো মেন কথাটা দেখো, আমরা পড়ব হচ্ছে ইয়ং এর দ্বিচিট পরীক্ষা।
ইয়ং এর দ্বিচির পরীক্ষা, দ্বিচির পরীক্ষা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় উনি কী করছে। এখন আমার কথা হচ্ছে, আমরা একটু আগেই বলছি ব্যতিসার সৃষ্টি হওয়ার জন্য দুইটা উৎসকে সুসংগত হইতে হবে, বিস্তার সমান হইতে হবে। এখন তাদেরকে কাছাকাছি রাখতে হবে। ভাই কাছাকাছি রাখা না রাখা এটা আমার উপর ডিপেন্ড করতে হবে, সো এটা নিয়ে আমার টেনশন নেই। কিন্তু সুসংগতটা আমার উপর ডিপেন্ড করে না, কারণ আমি দুইটা উৎস নিলাম, তারা সুসংগত হইতেও পারে নাও হইতে পারে। বিজ্ঞানী ইয়ং কী করলো, উনি চিন্তা করলো আলো যদি একইটা হয়, সেই আলো থেকে যদি আমি একটা আলো থেকে দুইটা আলো বের করতে পারি, আলো তো সেমটা, এর মানে তাদের ধর্মও সেম, যার কারণে তারা এক্স্যাক্টলি সুসংগত হবে। তো উনি কী করলো দেখো, উনার কনসেপ্টটা দেখো। আমি প্রথমে সংক্ষেপে এঁকে ফেলি। উনার কনসেপ্টটা হচ্ছে এটা, এখানে একটা সোর্স থাকবে, মেইন সোর্স। এই সোর্স থেকে এখানে উনি একটা মনে করো বোর্ড রাখলো। এখান থেকে এই আলোগুলো দেখো, এই আলোগুলো ক্রমাগত সামনের দিকে আগাই যাবে। আমি যে লাইনগুলো দেখাচ্ছি এগুলো কি এক একটা তরঙ্গমুখ। উনি কি করলো, এই পজিশানে দুইটা চির ইউজ করলো। ভালো করে খেয়াল করো চিরটা কিভাবে ইউজ করবে। এই আলোটা এখানে যাচ্ছে না, এটা হচ্ছে মিডল লাইন। এই মিডল লাইন থেকে এইদিকে যতটুকু দূরে, এদিকেও ঠিক ততটুকু দূরে এখানে একটা চির ইউজ করলো, এখানে একটা চির ইউজ করলো। এটা একটা আমার চির, এটা একটা আমার চির। দুইটা চির ইউজ করলো এবং এখানে একটা পর্দা রাখলো। আমি এখনও পারফেক্টলি আঁকতেছি না, আমি এখনও আইডিয়া দিচ্ছি। এই আলোটা আস্তে আস্তে ক্রমাগত দেখো, আলোর তরঙ্গ মুখটা আগাই যাচ্ছে, আগাই যাচ্ছে, আগাইতে আগাইতে যখন এখানে গেল পাইলো একটা চির। এই চিরের কাছে গেলে সে আবার কিসের ন্যায় কাজ করবে, উৎসের ন্যায়। তখন দেখা যাবে এখান থেকে আমার এরকম বের হচ্ছে, এখান থেকে মনে হবে আমার দেখো আলো কিন্তু আসতেছে এখান থেকে, বাট আমি তো এইদিকে দেখতেছি না। আমি যখন এইদিকে দেখবো আমার কাছে মনে হবে এখান থেকে একটা আলো এভাবে আমাদের সামনের দিকে আগাই যাচ্ছে, এভাবে একটা আলো সামনের দিকে আগাই যাচ্ছে। একইভাবে এখানে তাকাইলে মনে হবে এখান থেকে একটা আলো সামনের দিকে আগাই যাচ্ছে যাচ্ছে। এই যে দেখো এই দুটো আলো মিশ্রিত হচ্ছে কি না, হচ্ছে। হয়ে হয়ে দেখা যাবে এরকম ডোরা সৃষ্টি হবে। এটা আমার পর্দা, পর্দার মধ্যে আমি তাকাইলে দেখব এরকম দেখা যাচ্ছে। পর্দার দেখা যাচ্ছে এই অংশটা একেবারে উজ্জ্বল ফকফকা সাদা, এই অংশটা একেবারে কালো। এটা সাদা, এটা কালো, এটা সাদা, এটা কালো, এটা সাদা, এটা কালো। এবং যা যা তুমি দেখবা, আমি মেইন চিত্র একটু পরে আঁকতেছি, আমি মেইন কনসেপ্টটা বলতেছি। এই যে তুমি যে সকল জায়গায়, যেমন ফর এক্সাম্পল তুমি যদি এই ডোরাটার এই পয়েন্টটা চিন্তা করো, মিডল পয়েন্ট চিন্তা করো, এখানে তারা বিপরীত দশায় মিলিত হয়েছে। কোন দশায়? বিপরীত দশায়। তুমি যদি এখানে চিন্তা করো তারা সমদশায় মিলিত হয়েছে, এখানে বিপরীত দশায় মিলিত হয়েছে, এখানে সমদশায় মিলিত হয়েছে। তাহলে যে সকল জায়গায় সমদশায় মিলিত হয় সে সকল জায়গায় উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, যে সকল জায়গায় বিপরীত দশায় মিলিত হয় সেই সকল জায়গায় আমাদের কি হয়, অনুজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, এই উজ্জ্বল অনুজ্জ্বল এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এর মানে এটা ক্রমাগত সৃষ্টি হয়। এবার অনেকে প্রশ্ন করবা, ভাইয়া এই যে ডোরা এটাকে আমরা বলি অনুজ্জ্বল ডোরার প্রস্থ, এটাকে বলি উজ্জ্বল ডোরার প্রস্থ, এই দুইটা প্রস্থ কি সেম? জি ভাইয়া, এক্স্যাক্টলি সেম। বেতিসারের ক্ষেত্রে ডোরার প্রস্থ 100% সেম, ডোরার প্রস্থ 100% সেম। এই উজ্জ্বল ডোরার প্রস্থ যতটুকু, এই উজ্জ্বল ডোরার প্রস্থ ততটুকু, এই উজ্জ্বল ডোরার প্রস্থ ততটুকু, এই অনুজ্জ্বল ডোরার প্রস্থ ততটুকু, এই অনুজ্জ্বল ডোরার প্রস্থ ততটুকু। এর মানে আমরা একটা কথা বলতে পারি, ব্যতিচারের ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে যতগুলা ডোরা পাবো প্রত্যেকটা ডোরার প্রস্থ সমান, সেটা উজ্জ্বল হোক অনুজ্জ্বল হোক। উজ্জ্বল ডোরার প্রস্থ যতটুকু, অনুজ্জ্বল ডোরার প্রস্থ ঠিক ততটুকু, উজ্জ্বল ডোরার প্রস্থ যতটুকু, অনুজ্জ্বল ডোরার প্রস্থ ঠিক ততটুকু। এবং তারা যত দূরেই যাক না কেন ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হয় না, আলোর তীব্রতার কোনো পরিবর্তন হয় না। এবার আমি যদি একটা ডোরা নিয়ে চিন্তা করি, সেই ডোরাটা মনে করো উজ্জ্বল ডোরা। আরেকটা ডোরা নিয়ে যদি চিন্তা করি, সেই ডোরাটা হচ্ছে ভাইয়া অন্ধকার ডোরা। খেয়াল করে দেখো
এই উজ্জ্বল ডোরা এটা হচ্ছে এই পুরোটা কিন্তু উজ্জ্বল, কিন্তু ভাইয়া সব জায়গায় উজ্জ্বলতা সেম না। তার যে কেন্দ্র, এই যে সেন্টার, কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি। দেখো উজ্জ্বলের দুই পাশে যারা আছে তাদের নাম কিন্তু অনুজ্জ্বল। তাহলে এই কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি। কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাবে উজ্জ্বলতা আস্তে আস্তে কমবে, অন্ধকারের দিকে যাবে। একইভাবে একটা অন্ধকার ডোরা তার কেন্দ্রে সবচেয়ে বেশি অন্ধকার। এখন একটা অন্ধকার ডোরার দুই পাশে দুইটা কী থাকে? উজ্জ্বল ডোরা। সে কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাবে তার অন্ধকারের ঘাড়ত্ব তত কমতে থাকবে। এর মানে আমরা বলতে পারি আমাদের এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তারা যতই তাদের সেটা উজ্জ্বল ডোরা হোক অনুজ্জ্বল ডোরা হোক, তার কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি, তার কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি, এবং কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যায় উজ্জ্বলতা ততই কমতে থাকে। একইভাবে অন্ধকার পট্টির ক্ষেত্রে কেন্দ্রে সবচেয়ে বেশি অন্ধকার, যতই বাইরের দিকে যায় অন্ধকারের ঘাড়ত্ব একটু করে কমতে থাকে। তো আমি তোমাকে যদি দেখাই একটা জিনিস খেয়াল করে দেখো, আমি অনলাইনে দুই একটা পিকচার সার্চ মারে দেখি একটু পাই কিনা। এই যে এই চিত্রটা দেখলে তোমাদের আইডিয়াটা একটু ভালো হবে। দেখো খেয়াল করে দেখো, তুমি ভালো করে খেয়াল করে দেখো, যেটা উজ্জ্বল কীভাবে আসছে সেটা আমি পরে দেখাচ্ছি। যেটা উজ্জ্বল দেখো, এই উজ্জ্বলের কেন্দ্রে উজ্জ্বলতা সবচেয়ে বেশি, অনুজ্জ্বলের কেন্দ্রে অন্ধকার সবচেয়ে বেশি। যতই এরা বাইরের দিকে যাচ্ছে, অন্ধকারের কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাবা এটার অন্ধকারের ঘাড়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে। উজ্জ্বলের কেন্দ্র থেকে তুমি যতই বাইরের দিকে যাবা উজ্জ্বলের ঘাড়ত্ব কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন কথাটা। আমি আবারও বলতেছি, তুমি উজ্জ্বলের যে কেন্দ্র, উজ্জ্বলের কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাবা উজ্জ্বলতা কমবে, অন্ধকারের কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাবা অন্ধকার কমবে। অনেকে মনে করে ভাইয়া আমাদের এখানে মনে হয় এরকম, এতটুকু 100% পিওর উজ্জ্বল, এতটুকু 100% পিওর অনুজ্জ্বল, এরকম না। তাদের যে মাঝখানে দেখো, আমি যদি চিন্তা করি, আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে না, এই যে দেখো মাঝখানে যদি তুমি চিন্তা করে দেখো, এই যে দেখো এটা উজ্জ্বলের সেন্টার, এটা হচ্ছে অনুজ্জ্বলের সেন্টার। উজ্জ্বলের প্রস্থ যতটুকু অনুজ্জ্বলের প্রস্থ ততটুকু, বাট তুমি এখানে কোথাও ধার দেখবা না। এরকম বোর্ডে যেরকম এরকম ভাইয়া ডাইরেক্ট স্ট্রেট লাইন ধার দেওয়া আছে, এরকম ধার দেখবা না। এরা হচ্ছে কন্টিনিউয়াসলি মিলিত হয়ে গেছে। উজ্জ্বল থেকে উজ্জ্বলতা কমতে 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 গিয়ে আস্তে আস্তে অন্ধকারের বাড়তেছে, অন্ধকার বাড়তে বাড়তে একেবারে অন্ধকার গাঢ় অন্ধকার, এরপর আবার অন্ধকার কমতেছে, এভাবে আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা, মানে এটা হচ্ছে আলোর উজ্জ্বলতা। অর্থাৎ আলোর উজ্জ্বলতা ক্রমাগত কি থাকে? কমতে থাকে। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো। এবার আসো, চির নিয়ে অনেকের একটু ঝামেলা হতে পারে। ভাইয়া চির জিনিসটা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। এই যে দেখো চির জিনিসটা হচ্ছে এরকম, মনে করো আমার এখান থেকে একটা উৎস সৃষ্টি হলো, এখান থেকে দেখো এই যে এগুলো হচ্ছে এটা চির, এটা একটা চির, এটা একটা চির, এই দুটো চির মানে চিকন ছিদ্র, এদের থেকে আমাদের এটা বের হয়ে এখানে আমার কি সৃষ্টি করে? এখানে আমাদের আলোক উজ্জ্বলতা তো মানে ব্যতিচার সৃষ্টি করে আর কি। এটা হচ্ছে আমাদের মেন থিমটা। বলো আমরা বুঝছি কিনা? মেন থিমটা বুঝছি কিনা বলো, মেন থিমটা বুঝছি কিনা?
এটা বুঝছি কিনা বলো, একটু ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন থিমটা, এটা হচ্ছে আমাদের মেইন থিম যে আমাদের এ অনুসারে সেটা কাজ করে। হ্যাঁ, এ অনুসারে কাজ করে। এবার আসা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম ভাই, ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষায় যে কাজটা করা হয়, এখানে একটা সোর্স থাকে, সেই সোর্স থেকে আলো বের হচ্ছে, সেখানে আমরা দুইটা স্লিট বা চির ইউজ করলাম। ওই দুইটা চির ইউজ করলে একই উৎসের আলো, দেখো চির দুইটা কিন্তু আমি সমান দূরত্বে করছি যাতে করে দুইটার বৈশিষ্ট্য সেম হয়। মনে করো একটা চির বানাইলাম এখানে, আরেকটা বানাইলাম এখানে, উৎস হচ্ছে এখানে, তোমার কি মনে হয় দুইটার ক্যারেক্টারিস্টিক্স খুব ভালো হবে? না, দুইটাকে আমি সমান দূরত্বে রাখছি, এই সেন্টার থেকে এটা যতটুকু উপরে রাখছি, এটা ততটুকু নিচে রাখছি, যাতে করে ক্যারেক্টারিস্টিক্স সেম হয়, সুন্দর একটা ব্যতিচার পাই। তাহলে আমরা এখান থেকে এই দুইটা এখন উৎসে নিয়ে কাজ করতেছে, এখান থেকে আমাদের তরঙ্গমুখটা আগাচ্ছে, এখান থেকে তরঙ্গমুখ আগাচ্ছে, তারা আমাদের এরকম উপরিপাতন হয়েছে। উপরিপাতনের ফলে যেখানে আমাদের সমদশা সেখানে উজ্জ্বল, যেখানে বিপরীত দশা সেখানে অনুজ্জ্বল, যেখানে সমদশা সেখানে উজ্জ্বল, যেখানে বিপরীত দশা সেখানে অনুজ্জ্বল। এভাবে কন্টিনিউয়াসলি আমি ব্যতিচার ঝালর পাচ্ছি, এটাকে আমরা বলি ব্যতিচার ঝালর, এবং এই ফুল প্রসেসটাকে আমরা বলি ব্যতিচার। এবং এই এক্সপেরিমেন্টটা যে করছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ইয়ং। উনি এটা করছে হচ্ছে 1807 সালে, একটু সালগুলো জেনে রাখলে ভালো। 1807 সালে উনি এক্সপেরিমেন্টটা করে দেখাইছে, এবং এটাকে আমরা বলি ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। এখন এই ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষার কনসেপ্টটা বুঝছো কিনা? এখন কেন উজ্জ্বল কেন অনুজ্জ্বল সেটা কীভাবে বুঝছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। চিত্রটা পারফেক্টলি আমি আঁকার ট্রাই করবো। আগে বলো যে তুমি মেইন থিমটা বুঝছো কিনা, মেইন থিমটা বুঝছো কিনা আমাকে বলো। ইভান সাইদ, বাসায় এটা করা যাবে মনে হচ্ছে? হ্যাঁ, তুমি বাসায় করতে পারবা, বাসায় করতে পারবা, তবে আমাদের এগুলো ল্যাবরেটরি ছাড়া করা যায় না আসলে। কেন? কারণ প্রথম কথা হচ্ছে তুমি একটা আলোক সোর্স ক্রিয়েট করবা, সেখান থেকে চির বানাবা, চির বানানোর সময় দুইটা চিরের ক্যারেক্টারিস্টিক সেম হইতে হবে। অনেক কাহিনী আছে, খালি চির এমনি আমরা মুখে বলতেছি আর কি, চির হচ্ছে দৈর্ঘ্যের তুলনায় প্রস্তরটা অনেক ছোটো হলে, কিন্তু তোমার আমি যদি চিন্তা করি ভাই এরকম একটা লম্বা ফুটা, এটাও তো দৈর্ঘ্যটা অনেক লম্বা, এটার তুলনায় তো এই প্রস্তরটাকে নেগলিজিবল ধরা হয়, এটা কি চির হবে না? চিরের সাথে আমাদের কতটুকু তুমি দৈর্ঘ্য রাখতে পারবা সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, সেটা হায়ার লেভেলে আছে। আমরা যখন অনার্স লেভেলে পড়ি আমরা হায়ার লেভেলে করি, যে এগুলো আমাদের এক্সপেরিমেন্ট করে দেখানো হয়, আমরা হায়ার লেভেলে এগুলো করি। ইউনিভার্সিটিতে আমরা করছিলাম, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে যায় তাদেরকে আবার ফিজিক্সের এই জিনিসগুলো পড়তে হয়, সেখানে আমরা করছিলাম, এগুলো দেখা যায়। তো এগুলো সেট আপ থাকে আলাদা, তুমি আবার চাইলেও করতে পারবে না, এগুলো দেখা যায় আসলে, সবগুলো এক্সপেরিমেন্ট আছে। তুমি বাসায় করতে গেলে খুবই টাফ, তবে এটা একটু তোমার অনুভব করা যায় হচ্ছে পানিতে দিয়ে, মানে পানিতে যদি তুমি একটা কাজ করো, এটা তো আলো তো এক ধরনের তরঙ্গ। হ্যাঁ, তুমি যদি মনে করো পানি আছে না তোমার সামনে, মনে করো পুকুরের পানিতে তুমি চাইলে দুই জায়গায় যদি একই ধরনের তরঙ্গ, যেমন তুমি এটা আমি করার চিন্তা ভাবনা আছে আমার, এই আইডিয়াটা খুবই সুন্দর, যে কীরকম তুমি মনে করো পুকুরের পানিতে, তোমার পুকুরের পানিতে কোনো ঢেউ নাই, তুমি কী করলা, কাছাকাছি একেবারে একই লেভেলে ধাক্কা দিচ্ছ, মনে করো কোনো একটা বস্তু নিয়ে সমপরিমাণ ধাক্কা দিচ্ছ কন্টিনিউয়াসলি, তাহলে কন্টিনিউয়াসলি তরঙ্গ উৎপন্ন হবে না? দুইটা তরঙ্গ পাশাপাশি দুই জায়গায় যদি তুমি মেনটেন করতে পারো যে দুইটা এক্স্যাক্টলি সেম, তখন দেখা যাবে দূরে থেকে দেখলে মনে হবে আসলে এখানে একটা ব্যতিচার সৃষ্টি হবে। এটা দেখা যায়। আমার ইচ্ছা আছে এরকম একটা জিনিস করার, যে মানে দেখানোর, দেখি আমি ট্রাই করবো, হয়তো পুকুরে এটা ট্রাই করা যায়, খুবই সুন্দর দেখতে, এটা ট্রাই করা যায়। তোমাকে দুইটা যদি তুমি কন্টিনিউয়াস ঠিক রাখতে পারো তখন কিন্তু তুমি ব্যতিচারটা দেখতে পাবা। ওইটা হচ্ছে পুকুরের তরঙ্গের ব্যতিচার। ঠিক এক্স্যাক্টলি সেম কাজটা হয় আলোর ক্ষেত্রে সেটআপটা বানানো খুবই ডিফিকাল্ট, বাট পুকুরের ক্ষেত্রে তো আমি চাইলেই তৈরি করতে পারি, যদি আমি দুইটা হাতকে হোমোজেনাসলি কন্ট্রোল করতে পারি। তবে আবার দেখিও সমুদ্রে করতে পারবা না, কারণ সমুদ্রে তো এমনি ঢেউ থাকে, মানে যেখানে একবারে নিস্তব্ধ, পুকুরের পানিতে কোনো ঢেউ নাই, ওই জায়গায় তুমি ঢেউ সৃষ্টি করতেছো, তুমি তরঙ্গ সৃষ্টি করতেছো, তোমার তরঙ্গ দুইটা কাছাকাছি, ওই দুইটা একসাথে মিলিত হয়ে দেখবা আমি এখন যে চিত্রটা আঁকবো সেই চিত্রের মতো হয়ে যাবে। দেখো আমি চিত্রটা আঁকতেছি, ইয়ংয়ের দ্বিচিট, এটা খুবই মজাদার, এটা আমি ইন্টারমিডিয়েট থাকতে এটা বুঝতামও না, মুখস্থ করে গেছিলাম যে এটা এভাবে চিত্রটা আঁকতে হয়, শেষ। আসলে যেগুলো তরঙ্গ মুখ দিয়ে আঁকে, তরঙ্গ এখন তুমি অনেকে বলতে পারো ভাইয়া আমাদের এখানে একটা আমাদের উৎস আছে, এখানে একটা উৎস আছে, আপনি এটা তো একটা তরঙ্গ,
তাহলে আমার এখানেই যে তরঙ্গ এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে না এঁকে আপনি কেন এভাবে আঁকতেছেন? কারণ কোথায় শীর্ষ তরঙ্গ শীর্ষ মিলিত হইল, কোথায় তরঙ্গপাত মিলিত হইল, কোথায় তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাত মিলিত হইল, সেটা কিন্তু তুমি তরঙ্গ মুখ ছাড়া জানতে পারবা না। ওই কারণে আমরা তরঙ্গ মুখ দিয়েই ব্যাখ্যা করতেছি। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি চিত্র আঁকতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার এখানে একটা আলোক সোর্স বা উৎস আছে এস। এই সোর্সটা কোনো কাজের না। আমি এখানে একটা সেন্টার লাইন টানি, আমার জন্য সুবিধা হবে। সেন্টার থেকে সমান দূরত্বে এখানে একটা চির রাখলাম, আর একটু কাছাকাছি রাখি না, এখানে একটা চির রাখলাম, এখানে একটা চির রাখলাম। তাহলে দেখো এখানে একটা চির রাখলাম, এখানে একটা চির রাখলাম, এটাকে দিলাম সোর্স 1, এটাকে দিলাম সোর্স 2। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে আলোক উৎস যাচ্ছে, আমি তো ওই আগেই বলছিলাম আমরা শুধু একদিকে আঁকবো। এখান থেকে তরঙ্গমুখ সামনের দিকে আগাচ্ছে, 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 তরঙ্গমুখ সামনের দিকে আগাচ্ছে, এভাবে চলতেই আছে। তরঙ্গমুখ যাচ্ছে, এখানে বাধা পাচ্ছে, তখন এটা একটা সোর্স বা উৎস নিয়ে কাজ করবে। তো আমার সুবিধার্থে একটাকে আমি তরঙ্গ শীর্ষ আর একটাকে তরঙ্গপাত বিবেচনা করব। যদি এখানে বিবেচনা করে কোনো লাভ নাই, যেহেতু আঁকবো ভালো করে আঁকি, ওই জন্যই করতেছি এটা। এটার উপর আমার কোনো কিছু ডিপেন্ড করতেছে না, জাস্ট বোঝার সুবিধার্থে আঁকতেছি। ওকে, এটা যখন এখানে যাবে, এটা একটা উৎস, এটা একটা উৎস। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি আঁকি। এবার এটা একটু সেন্সিটিভলি আমাকে আঁকতে হবে। এটা একটা আঁকলাম, এরকম আমি অনেকগুলো দিচ্ছি। হ্যাঁ, ডটেড আমি একটু পরে দিব, আগে আঁকে ফেলি। যতটুকু জায়গা হয় আমি আঁকতেছি। যাও, এনাফ, আর না। এটা দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে আমার প্রথমটা থেকে, এবং প্রথমটা তরঙ্গ শীর্ষ, এরপরেরটা তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, ডট করে দিচ্ছি। পরীক্ষায় তোমরা এভাবে আঁকা লাগবে না, পরীক্ষায় সরাসরি আঁকবা। এটা আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, এগুলা তোমরা কম্পাস দিয়ে আঁকলে তখন জিনিসটা আরও খুবই সুন্দর হবে। আমি তোমাদের জন্য আগামী ক্লাসের আগে কম্পাস দিয়ে খাতা একটা এঁকে রাখবো ইনশাল্লাহ। তো এটা আমাদের তরঙ্গপাত বলতে পারি। এবার আসো, এটা তো আমাদের এই সোর্স থেকে সৃষ্টি হলো, এখানকার সোর্স। এবার এই সোর্স থেকে আমি এটা লাল কালারে রাখি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা লাল কালারে রাখি। এগুলা সমান দূরত্ব হইতে হবে, বুঝছো? তোমরা খাতা আঁকার সময় কীভাবে আঁকবে জানো? মানে যদি পারফেক্টলি তুমি বাসায় ড্র করতে চাও, এটাকে কেন্দ্র করে যত ব্যাসার্ধ দিছো সেম ব্যাসার্ধ, যত ব্যাসার্ধ সেম ব্যাসার্ধ, এভাবে করে করে, তাইলে আমাদের এক্স্যাক্টলি সেম হবে এবং খুব সুন্দর একটা জিনিস পাবা। তোমরা বাসায় জিওমেট্রিক্যালি ড্র করতে পারো এগুলো। আমি তো আবার মতো করে এঁকে ফেলতেছি। এটা 100% অ্যাকুরেট হবে না, 100% অ্যাকুরেট হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমারটা 100% অ্যাকুরেট হবে না। বাট তুমি যদি পেন্সিল কম্পাস দিয়ে ড্র করো, তোমার খুবই অ্যাকুরেট হবে, খুবই অ্যাকুরেট হবে পেন্সিল কম্পাস দিয়ে ড্র করলে। দাও, এটা হচ্ছে পর্দা, আর না আঁকি। এবার তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত বোঝানোর জন্য ডট করে দিই, লালগুলো ডট করে দিলাম। তরঙ্গ শীর্ষ, এরপরেরটা তরঙ্গপাত, এরপরটা তরঙ্গ শীর্ষ, এরপরেরটা তরঙ্গপাত, এরপরটা তরঙ্গ শীর্ষ, এরপরেরটা তরঙ্গপাত, হয়ে গেল তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত। এরপরটা তরঙ্গ শীর্ষ, এরপরটা তরঙ্গপাত।
এবার যদি পারফেক্ট হয়, মানে আমার তো পারফেক্ট হয় না, হবে না, এটা আমি আগে থেকেই জানি। যদি পারফেক্ট হয় তুমি দেখবা একেবারে সেন্টারে মানে একবারে সেন্টার লাইন বরাবর কিছু মিলিত হবে, যে আমাদের সমদশা, মানে এরকম যে আমার আসলে এখান থেকে পারফেক্ট হচ্ছে না, এখান থেকে কিছু লাইন কীরকম হবে আমি তোমার বলি। একটা লাইন বরাবর দেখবা সবাই একেবারে মিলে যাবে, সমদশা সবাই মিলে যাবে, মানে সবগুলো সমদশা একই লাইনে পড়বে। যেমন এটাকে আমি মিলাই দিই, আর কাকে মিলাবো, মিলানোর মতো কাউকে পাচ্ছিও না। এটাকে মিলাই দিই, এরকম আমি আন্দাজে মিলাই দিচ্ছি। হ্যাঁ, তোমার মিলে যাবে, এরকম অনেকগুলো পয়েন্ট মিলবে, যেহেতু সবগুলো সমদশা একই লাইনে থাকবে। এখানে তুমি উজ্জ্বল বিন্দু পাইলা, এখানে উজ্জ্বল, এই পয়েন্টে উজ্জ্বল। এরপরে দেখবা একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস, এরকম যতগুলো পাবা, একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস, এরকম অনেকগুলো লাইনের একটা লাইন পাবা। এরপর দেখবা আমাদের দুইটাই ডট অথবা দুইটাই ক্রস, এরকম মানে এরকম লাইন পাবা, একটার পর একটা তুমি এরকম পয়েন্টগুলো পাবা। হ্যাঁ, পয়েন্টগুলো পাবা, যেখানে দেখতেছো একটার পর একটা সিরিয়ালি পাবা, যে আমাদের এক জায়গায় উজ্জ্বল আর এক জায়গায় অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, এভাবে তুমি ডোরাগুলা পাবা। যেখানে দেখবা দুইটাই আমাদের একই লাইন বরাবর দেখবা মিলিত হচ্ছে, আমার দুইটাই মনে করো সলিড লাইন, দুইটাই সলিড লাইন একই লাইন বরাবর আছে। একটা ডট একটা সলিড, একটা ডট একটা সলিড, একটা ডট একটা সলিড, একই লাইন বরাবর। দুইটাই ডটের একই লাইন বরাবর। তবে হ্যাঁ, দুইটাই ডটের দুইটাই সলিড একই লাইন বরাবর থাকতে পারে, কারণ দুইটা সলিড মানে সমদশা, দুইটা ডটেড এর মানেও সমদশা, দুইটা সলিড মানে সমদশা, দুইটা ডটেড মানেও সমদশা আমাদের। আর একটা ডটেড একটা সলিড মানে বিপরীত দশা। তাই তখন দেখা যাবে হচ্ছে আমাদের এমনভাবে আসবে যে যারা দুইটাই ডটেড অথবা দুইটাই সলিড তারা একই লাইন বরাবর, আর একটা ডটেড একটা সলিড তারা একই লাইন বরাবর। তো আমি যদি তোমাকে চিত্র দেখাই, আসলে ইন্টারনেট থেকে আমি একটা চিত্র দেখাই, এটা মনে বেটার হয়। এই যে দেখো একটা চিত্র আমি পাইছি, এই যে এটা দেখলে বুঝবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের খেয়াল করে দেখো। এই যে এ সেন্টার লাইনটা বড় চিন্তা করো, দেখো এই দুইটা হচ্ছে সলিড, এই দুইটা ডট সলিড, এই দুইটা ডট, এই দুইটা সলিড, এই দুইটা ডট, এই দুইটা সলিড, এই দুইটা ডট। দেখছো এরকম যতগুলো বিন্দু সব একই লাইন বরাবর আছে। যদি পারফেক্টলি চিত্রটা আঁকি, সবাই একই লাইন বরাবর আছে, এর মানে এখানে ম্যাক্সিমাম মানে হচ্ছে এখানে আমাদের বিস্তার সর্বোচ্চ হবে, এর মানে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। এবার তুমি এই লাইন বরাবর চিন্তা করো, এটা হচ্ছে ডটেড, এটা হচ্ছে আমাদের সলিড, এটা সলিড, এটা ডটেড, সলিড ডটেড, খেয়াল করছো, সলিড ডটেড, সলিড ডট, এরকম যতগুলো আছে তারা একটা লাইন বরাবর। এর পরের লাইনে দেখো দুইটাই সলিড দুইটাই ডট, দুইটাই সলিড দুইটাই ডট, দুইটাই সলিড দুইটাই ডট, দুইটাই সলিড দুইটাই ডট, এভাবে কন্টিনিউয়াসলি থাকবে। আমার চিত্রে যদিও এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে না, কিন্তু পারফেক্টলি যদি আমরা আঁকি তখন জিনিসটা এরকম হবে যে যারা দুইটাই সলিড বা দুইটাই ডট তারা একই লাইন বরাবর, একটা সলিড একটা ডট তারা একই লাইন বরাবর। তখন দেখা যাবে যেই বরাবর, তাহলে আমি দেখতেছি হচ্ছে এখানে যদি তুমি চিন্তা করো, তাহলে আমার এই লাইন বরাবর উজ্জ্বল সৃষ্টি হবে, এই লাইন বরাবর অনুজ্জ্বল, এই লাইন বরাবর উজ্জ্বল, এই লাইন বরাবর অনুজ্জ্বল। এর মানে এমনভাবে সৃষ্টি হবে যে আমাদের একটার পর একটা, এমন না যে মনে করো আমাদের এটা উজ্জ্বলের জন্য পাইলাম এর পরেরটা পাবো না, একটা উজ্জ্বল হলে এর পরেরটা অনুজ্জ্বলে মিলিত হবে, আরেকটা উজ্জ্বল হলে এর পরেরটা অনুজ্জ্বলে মিলিত হবে। এভাবে তুমি অনেকগুলো ডোরা পাবা। এটাকে আমরা বলি ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। বলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো।
এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, তাহলে আমাদের ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা এখানে শেষ। হ্যাঁ, আর এবার হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষার ব্যাখ্যা পড়তে হবে। যে আগামী ক্লাসে আমরা দেখব, এই যে এখানে আমরা দেখতেছি একবার উজ্জ্বল আরেকবার অনুজ্জ্বল, এর মানে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে কোন পজিশনে গঠনমূলক, কোন পজিশনে ধ্বংসাত্মক, সেটা কিভাবে বুঝবো? কোন পজিশনে গঠনমূলক, কোন পজিশনে ধ্বংসাত্মক, সেটা বোঝার জন্য আমাকে আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আজকের ক্লাসে সংক্ষিপ্ত কিছু জিনিস জানতে হবে যেগুলো ফার্স্ট ইয়ার তরঙ্গের মধ্যে তুমি পড়ছিলা, বাট আমি শিওর তুমি ভুলে গেছো, ওই কারণে আমি তোমাকে আবার রিপিট করবো ছোট্ট করে। সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দেখি দশা পার্থক্য ও পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক। দশা বলতে আমরা নর্মালি কাকে বুঝি? কোণকে। হ্যাঁ, আর তাহলে দশা পার্থক্য মানে কোণের পার্থক্য। আর পথ বলতে আমরা যেটা বুঝি, যেটা যতটুকু পথ সে অতিক্রম করলো। তাহলে পথ পার্থক্য মানে হচ্ছে পথের পার্থক্য। তাহলে কোণের পার্থক্যকে আমরা বলি দশা পার্থক্য, আর আমরা পথের পার্থক্যটাকে বলি পথ পার্থক্য। এখন কোনো একটা তরঙ্গ যদি আগায় সামনের দিকে দেখো, সে কিন্তু একটা নির্দিষ্ট জিনিস মেনটেন করে। কিভাবে? এটা যদি 0 ডিগ্রি বলি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে কোণের পার্থক্য যেভাবে পরিবর্তন হচ্ছে, সিমিলারলি কিন্তু পথের পার্থক্যটাও পরিবর্তন হচ্ছে। এর মানে কোণ এবং পথ কিন্তু রিলেটেড। ওই কারণে দশার পার্থক্য এবং কোণের পার্থক্যের মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা দেখব। সেই রিলেশনটা কি একটু ভালো করে খেয়াল করে দেখো। যে মনে করো আমার কাছে দুইটা তরঙ্গ আছে। একটা তরঙ্গ যদি আমি বলি, তার ইকুয়েশন হচ্ছে এরকম, y1 = a sin 2π/λ c আমাদের bt মাইনাস x1। আরেকটা যদি আমি চিন্তা করি, আরেকটা তরঙ্গ আছে আমার y2 = a sin 2π/λ vt মাইনাস x2। তো একটু ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে কি বোঝায় এটা দ্বারা, যে আমরা এখানে যেটা বুঝি, মনে করো আমরা যে লিখি y = a sin 2π/λ vt মাইনাস x, এই ইকুয়েশন যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম তখন এটার মিনিং ছিল এরকম। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তরঙ্গ। কোনো একটি স্পেসিফিক বিন্দু যদি আমি নিই, এই বিন্দুতে তার পথের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা এই x দ্বারা বুঝি সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এই x দ্বারা আমরা বুঝি সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমি যদি বলি ভাইয়া এই x1 দ্বারা বোঝায় প্রথম তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আর x2 দ্বারা বোঝায় দ্বিতীয় তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই যে আমার এটা দ্বারা বোঝায় হচ্ছে আমাদের x2 মাইনাস x1, এটা দ্বারা নিশ্চয়ই তাদের পথ পার্থক্য বোঝায়। কি বোঝায়? পথ পার্থক্য, মানে পথের পার্থক্য, যে ডেল্টা x। তোমার অতিক্রান্ত পথ এতটুকু, আমার প্রতিক্রান্ত পথ এতটুকু। এই দুজনের পথ একটা থেকে আরেকটা বিয়োগ দিলে আমরা পেয়ে যাব দুজনের মধ্যে পার্থক্যটা কত। আর এই সাইনের পাশে যেটা থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? পথ। আর সাইনের পাশে যেটা থাকে এই পুরোটা দ্বারা আমরা বুঝি একটা দশা। এই পুরোটা দ্বারা আমরা বলি কি? দশা। ঠিক ওই মুহূর্তে যখন x দূরত্ব অতিক্রম করলো, ওই মুহূর্তে তার দশাটা কত? ওই মুহূর্তে তার দশাটা হচ্ছে এটা, তাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা খুব সিম্পল বলতে পারি প্রথম তরঙ্গের যে দশা সেটা হচ্ছে এই অংশটা, নাম দিলাম del1 বা delta1। দ্বিতীয় তরঙ্গের দশা হচ্ছে এটা, তাকে নাম দিলাম delta2। তাহলে আমি যদি বলি তাদের দশা পার্থক্য, তাহলে আমি বলতে পারি তাদের দশার যে পার্থক্য
দশা পার্থক্য যদি আমি বলি ডেল্টা 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 সেটা সমান হবে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তাদের দশার পার্থক্য। আগে আমাকে বলো এটা বুঝছি কিনা। তাহলে দশার পার্থক্য আর পথের পার্থক্য এই দুইটার মধ্যে আমি সম্পর্ক প্রকাশ করব। দশা পার্থক্য বলতে আমরা তাদের মধ্যে কোণের, দশা বলতে আমরা ঠিক ওই মুহূর্তে কত কোণে আছে সেটাকেই বুঝি। তো আমাদের ওই মুহূর্তে যতটুকু পথ অতিক্রম করলো তাকে আমরা বলি হচ্ছে পথ। তাহলে আমাদের এটা হচ্ছে পথ, এই পুরোটা হচ্ছে দশা। এই দুইটার মধ্যে এটা হচ্ছে পথের পার্থক্য আর এটা হচ্ছে দশার পার্থক্য। এখন আমাকে বের করতে হবে এই দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে রিলেশনটা কোন জায়গায়। দেখো একটু খেয়াল করি। তাহলে আসি, আমরা নিচেরটা মুছে ফেলতেছি। তো আমরা আসি তাদের যে দশা পার্থক্যটা আমি বের করি। তো আমি দশা পার্থক্য যদি বের করি, দশা পার্থক্য, তো দশা পার্থক্য আমরা বলতে পারি এই দশা থেকে এই দশা বিয়োগ করব। তাহলে দেখো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x2, এটা থেকে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1টাকে বিয়োগ করব। তো আমি যদি বিয়োগ করি টোয়াইস পাই বাই ল্যামডা, এটা কমন যাবে। তাহলে ভিটি মাইনাস x2 মাইনাস ভিটি প্লাস x1 এরকম আসে না? জি ভাই এরকম আসে। তাহলে আমরা এখান থেকে ভিটি কাটাকাটি করতে পারবো। টোয়াইস পাই বাই ল্যামডা আমরা এখানে পেয়ে যাব x1 মাইনাস x2, মানে পথের পার্থক্য। এটা হোয়াট এভার, নো প্রবলেম, x1 মাইনাস x2 আর x2 মাইনাস x1 হোয়াট এভার, এটা হচ্ছে পথের পার্থক্যটা। তাহলে আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ডেল্টা এক্স দ্বারা পথ পার্থক্য বোঝায় আর ডেল্টা ডেল দ্বারা বোঝায় হচ্ছে দশা পার্থক্য। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই সূত্র খুব বেশি কাজে লাগে। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটা আমাকে বুঝতে হবে। বল আমরা একটু বুঝছি কিনা। এই সূত্রটা জানতে হবে, এই সূত্র দিয়ে ম্যাথ আসে কিন্তু, হ্যাঁ এই সূত্র দিয়ে ম্যাথ আসে। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এখান থেকে পথ পার্থক্য জানা থাকলে দশা পার্থক্য বের করা যায়, দশা পার্থক্য জানা থাকলে পথ পার্থক্য বের করা যায়। সো এটা মাথায় রাখতে হবে। এই সূত্র দিয়ে দশা পার্থক্য জানা থাকলে পথ পার্থক্য বের করতে পারবো, পথ পার্থক্য জানা থাকলে দশা পার্থক্য বের করতে পারবো। তো আরেকটা হচ্ছে লেখচিত্রের ব্যাপারটা, এটা তোমরা জানো, জাস্ট আবার মনে করাই দেওয়া, সেটা তোমরা জানো। আবার আমি অন্যান্য জায়গায় বলছিলাম, আমি এটা চুম্বকের মধ্যেও বলছিলাম যে কোন জায়গায় কেমন হয় অ্যাঙ্গেলটা। তো আমরা জানি হচ্ছে একটা তরঙ্গ যদি দেখতে এরকম হয়, তো এটাকে আমরা বলি হচ্ছে এটা আবার আগের পজিশনে আসে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পর্যায়কাল। এখানে কোনটা হচ্ছে টোয়াইস পাই, এখানে কোনটা হচ্ছে পাই, এখানে কোনটা হচ্ছে 5/2, এখানে কোনটা হচ্ছে 3/2। সিমিলারলি সামনের দিকে যাবে, এখানে 5/2 বলা যায়, এখানে 3 বলা যায়, হোয়াট এভার, এভাবে আমরা বলতে পারি। তা এখন আমার একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখন বলি এই যে আমার এখান থেকে এতটুকু এই দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটা কিন্তু তার একটা অতিক্রান্ত দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম ল্যামডা। এই ল্যামডা দূরত্ব যখন অতিক্রম করলো, শূন্য থেকে ল্যামডা পর্যন্ত যাইতে তার কোণের কতটুকু পরিবর্তন হলো 2 পাই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই ল্যামডাটা যখন পথ পার্থক্য যদি ল্যামডা হয়, দশা পার্থক্য কিন্তু টোয়াইস পাই হবে। এখন আমার মনে করো সামহাও কোনো একটা মুহূর্তে পথ পার্থক্য এক্স, তাহলে দশা পার্থক্যটা কত? তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য 2 পাই। তাহলে পথ পার্থক্য 1 হলে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা। পথ পার্থক্য ডেল্টা এক্স হলে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স। তাহলে এটা হচ্ছে আমার পথ পার্থক্যের মান 2 পাই বাই ল্যামডা ইন্টু
দশা পার্থক্যের মান 2/λ পথ পার্থক্য। অর্থাৎ আমি ঐকিক নিয়মে এটা প্রমাণ করতে পারি, ঐকিক নিয়মেও আমরা এই প্রমাণটা দেখাইতে পারি। বুঝছো কিনা বলো? ঐকিক নিয়মেও আমরা এই প্রমাণটা বলে দিতে পারি, আমরা প্রমাণটা ঐকিক নিয়মেও বলে দিতে পারি। বলো এটা বুঝছি কিনা? তাহলে দেখি এবার একটা ম্যাথ করো, যে ম্যাথটা তোমাদের যশোর বোর্ড 2019 সালে এবং বরিশাল বোর্ড 2019 সালে এমসিকিউতে আসছিল। হ্যাঁ, এটা একটু আগে বের করছি, একটু আগে এক প্রসেসে করছি, এখন আরেক প্রসেসে করছি, জাস্ট দুইটা করে দেখাইছি আর কি, যে তুমি যেটা দিয়ে মনে রাখো। মেন কথা হচ্ছে, যদিও ফার্স্ট ইয়ার এগুলো করছো, যে আমরা জাস্ট দুইটার মধ্যে রিলেশনটা বের করলাম, দুইভাবে বের করে দেখাইলাম। এবার তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটা কি? এটা হচ্ছে যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 19 আর বরিশাল বোর্ড 19 সালে আসছিল। হ্যাঁ, এটা তোমরা একটু আমাকে কমেন্টে আনসার দিবা। একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথপার্থক্য λ/4। একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথপার্থক্য λ/4, কোয়েশ্চেন হলো বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত? ঠিক সেম কোয়েশ্চেন ফার্স্ট ইয়ারের তরঙ্গতে আসতে পারে। একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথপার্থক্য λ/4, দশা পার্থক্য কত? একটু কুইকলি বের করে আমাকে জানো। এটা কুইকলি বের করে আমাকে একটু জানাও। পথপার্থক্য λ/4, দশা পার্থক্য কত? তাই আমরা বলতে পারি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো আমার এখান থেকে আমরা বলতে পারি 2π/λ ইন্টু আবার যে পথ পার্থক্য দেওয়া আছে সেটা হচ্ছে λ/4। দেন আমরা বলতে পারি ল্যামডা কাটাকাটি, 2 × 2 = 4, এখান থেকে আসে 5/2। এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার দশা পার্থক্য। হ্যাঁ, সবার আনসার কারেক্ট, 5/2। তাহলে আমাদের এটা হচ্ছে 5/2। এবার আরেকটা কোয়েশ্চেন ছিল বুয়েটে এটা ছিল 2015-16 সালে, মানে আমরা যখন বুয়েটে অ্যাডমিশন দিয়েছিলাম আমাদের সময় এই কোয়েশ্চেনটা আসছিল। খুবই সহজ একটা কোয়েশ্চেন। এটা আসছিল বুয়েটে 15-16 সালে, বুয়েট 15-16 সেশনে আসছিল। খুবই সহজ একটা ম্যাথ। 5/3 দশা পার্থক্যের 5/3 দশা পার্থক্য, এই দুইটা কোয়েশ্চেন বুঝছো, এই অধ্যায়েও বলা যায়, আবার ফার্স্ট ইয়ারের তরঙ্গ অধ্যায়েও বলা যায়। সেম দুইটি 5/3 দশা পার্থক্যের সদৃশ দুটি, সামনে কোয়েশ্চেন দুটি আছে ওই জন্য আমি বলে ফেলতেছি আর কি। সদৃশ দুটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। দুটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। এবার বলা হলো এদের বিস্তার যথাক্রমে 4 ও 5 একক হলে এদের বিস্তার যথাক্রমে 4 ও 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? লব্ধি তরঙ্গের বিস্তার কত? একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি করাই দিই। তোমাকে বলা হলো দশা পার্থক্য এত, তাহলে আমরা দশা বলতে কোনকেই বুঝি। দুটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, দুইটা যেহেতু একই দিকে ধাবিত হচ্ছে, একটা তরঙ্গ আরেকটার উপর উপরিপাতিত হবে, স্বাভাবিক। দুটি তরঙ্গ একই দিকে যাচ্ছে, একটা আরেকটার উপর উপরিপাতিত হবে। উপরিপাতনের ফলে আমরা কি জানি, লব্ধি তরঙ্গ বের হয়, লব্ধি তরঙ্গের বিস্তার বের করতে হয়। এখন কথা হচ্ছে, ভালো করে খেয়াল করো, তোমাকে বলা হলো, তোমরা জানো উপরিপাতনের ক্ষেত্রে তারা একই দিকে হলে যোগ হয়, বিপরীত দিকে হলে বিয়োগ হয়। কিন্তু
এক্স্যাক্টলি কত সেটা তো আমরা জানি না, না ওই কারণে তোমাকে যে কাজটা করতে হবে এটা সম্পূর্ণটা দশা পার্থক্যের উপর ডিপেন্ড করে। তো দশা পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি একটা তরঙ্গের বিস্তার হচ্ছে 4 একক, তো আমরা ধরে নিলাম A1 সমান 4 একক, আরেকটা তরঙ্গের বিস্তার A2 সমান হচ্ছে 5 একক। এই দুইটা তরঙ্গ যখন সামনের দিকে আগায় তখন লব্ধি তরঙ্গের বিস্তার কত? দেখো এখানে বিস্তার কিন্তু ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ ভাই এটা দিকের উপর ডিপেন্ড করে, একটা উপরে আরেকটা নিচে হলে কিন্তু বিয়োগ হচ্ছে, দুইটা একদিক হলে যোগ হচ্ছে। সো মাথায় রাখবো তরঙ্গের বিস্তার কিন্তু কি ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি এক্ষেত্রে আমার ক্যালকুলেশন ভেক্টরের মতো করতে হবে। দুইটা বিস্তারের মান দেওয়া আছে, আমরা জানি লব্ধি বের করতে হলে লব্ধির ফর্মুলা কি √p² + q² + 2pq cos α, মধ্যবর্তী কোণ লাগে। আর আমরা দশা বলতে কি বুঝি? কোণকেই বুঝি। এই দুইটার দশা পার্থক্য মানে এই দুইটার মধ্যে কোণের পার্থক্য মানে হচ্ছে আলফা, আলফার মান হচ্ছে 5/3, আলফার মান হচ্ছে কত? 5/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5/3 মানে কত? 60 ডিগ্রি না, 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ভাই লব্ধি তরঙ্গের বিস্তার A = হচ্ছে √A1² + A2² + 2A1 A2 cos of α। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √4² + 5² + 2 × 4 × 5 cos of 60 ডিগ্রি। ক্যালকুলেশন করে তুমি আনসার পাবা হোপফুলি 7.81 একক, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। অর্থাৎ দুইটাই তরঙ্গের বিস্তার জানা থাকলে, যেহেতু বিস্তার ভেক্টর রাশি, সো তোমাকে ক্যালকুলেশন ভেক্টরের মতো করে করতে হবে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা বুয়েটে 2015-16 সালে আসছিল, মানে হচ্ছে এই ম্যাথটাতে 10 মার্কস ছিল। যারা করতে পারছে 10-এ 10, যারা করতে পারে না 0। এরকম এই যে আমাদের কঠিন না, জাস্ট ধরতে না পারলে ঝামেলা আছে, ধরতে পারলে খুবই ইজি। হ্যাঁ, ডিরেক্ট লব্ধির সূত্র, কারণ দেখো এখানে সবাই যে ভুলটা করে বিস্তার, বিস্তার কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তরঙ্গ কোন দিকে যাচ্ছে তার বিস্তারের দিকটা কিন্তু বিবেচ্য। এই দিকের কারণে বিস্তারটা একটা ভেক্টর রাশি, যদি এটা একটা দৈর্ঘ্য, বাট বিস্তারের দিক আছে, ওই কারণেই তাদের মধ্যে আবার দশা পার্থক্যটা বের করতে হচ্ছে। দশা পার্থক্য দেওয়াই আছে, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতেছি। এটা আমরা ধরতে পারি না ডিরেক্ট লব্ধির সূত্র, এটা ভেক্টর। তো ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিক সূত্রে আমরা অ্যাপ্লাই করবো, কিন্তু কথা হচ্ছে ব্যাপারটা ধরতে জানতে হবে। ওকে, আজকে এতটুকুই। আমরা আগামী ক্লাসে ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা ব্যাখ্যা করে কোথায় গঠনমূলক, কোথায় ধ্বংসাত্মক, গঠনমূলকের শর্ত কী, ধ্বংসাত্মকের শর্ত কী, আর হচ্ছে ডোরার প্রস্থ এক্স্যাক্টলি কত, এরপর আরেকটা টার্ম আছে ডোরা ব্যবধান, হ্যাঁ, তারপর সেন্টার থেকে ডিস্টেন্স কতটুকু কোণে, কত কোণে কী হয় না, অনেক কিছু বের করবো আস্তে আস্তে ম্যাথ করার জন্য। আগে হচ্ছে আমার থিওরিটা ডেভেলপ করতে হবে, থিওরি অলরেডি ডেভেলপ করা হয়ে গেছে, আর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনের জন্য আমাকে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হবে। নেক্সট ক্লাসে আমরা এই যে ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো দেখাবো, এবং সেখান থেকে ডোরার প্রস্থ, ডোরা ব্যবধান, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ, আরও অনেক কিছু কৌণিক ব্যবধান, অনেক কিছুই বের করবো আস্তে আস্তে। তারপর এনতম উজ্জ্বল ডোরার কোথায় আছে, এনতম অনুজ্জ্বল ডোরাটা কোথায় আছে, কারণ উজ্জ্বল অনুজ্জ্বল তো অনেকগুলো থাকে। তো সব কিছু আমরা বের করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে এতটুকু পর্যন্তই। ওকে, তাহলে তোমরা এতটুকু পর্যন্ত পড়ে ফেলবা, আশা করি সমস্যা হবে না। এরপর আমরা আগামী ক্লাসে ম্যাথমেটিক্যাল এই এক্সপ্রেশনগুলোতে যাব। আর এই অধ্যায়ে সবচেয়ে বেশি আমাদের কোয়েশ্চেন হয় হচ্ছে ব্যতিচার থেকে, ওই কারণে ব্যতিচারের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বাদ দেওয়া যাবে না। ব্যতিচারের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম আমাকে আলোচনা করতে হবে, এবং ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।